নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। শুনছেন প্রতিভা বসুর লেখা উপন্যাস মনের ময়ূর। আজ পড়ব উপন্যাসটির ৫ম পর্ব। একটু আনমনা হলেন মিস্টার রায়। পরিষ্কার স্পষ্ট হয়ে ফুটে উঠল সেই সব দিন, সেই সূর্যাস্তের মুঠো মুঠো আবির ছড়ানো বিকেল, অবিনাশবাবুর দক্ষিণ জোড়া ফুলের বাগান, লাল টালির পেছনে সবুজ রঙের সবজির ক্ষেত, সুন্দরী তরুণীর মতো নারকেল সুপুরির কুঞ্জ। থেকে থেকে দীর্ঘশ্বাসের মতো হাওয়া বয়ে যায় তার ভেতর দিয়ে। পুকুরের জলে তার ছায়া কেঁপে কেঁপে ওঠে। অনুসুয়া ঘুরে ঘুরে বেড়ায় সেই বাগানে। এই তো সেদিনের কথা, যেদিন বাঁধানো ঘাট পুকুরের লতাবিতানে অনুসুয়া এসে দাঁড়ালো তাকে নিয়ে। ঈষৎ লজ্জা লজ্জা মুখে বলল, জ্যাঠাইমা না জানি কত কি বলেছেন আপনাকে। এই তো আমাদের বাগান পুকুর সব। মুগ্ধ বিনয় চারদিকে তাকালো অনুসুয়ার নরম মুখের দিকে। জবাব দিল, ভাবছি দিদির অবাধ্য হয়ে যদি না আসতুম ভারী ঠকে যেতুম। এমন সুন্দর একটি স্মরণীয় বিকেলই বাদ পড়ে যেত আমার জীবন থেকে। আসতে চাননি বুঝি? চোখের কাজল ডোবানো লম্বা পলক ছায়া ফেলল গালে। কেন? না এলেও তো কারো চোখে পড়তো না। তাহলে আর দুপুরের রোদ্দুর ভেঙে সেনপাড়ায় যাবার দরকার ছিল কি? জ্যাঠাইমা তো বাড়ির মানুষ, তাকে তো কাল মালির হাতে চিঠি পাঠালেই চলতো। আমার জন্যে? কি মনে হয়? ভাগ্যকে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে যে। অবশ্যই আমি না গিয়ে আমার বাবার যাওয়াটাই বোধহয় উচিত ছিল বেশি। উদাসভাবে মাধবীলতার পাতা ছিঁড়ল একটি। কিন্তু তিনি এত ব্যস্ত ছিলেন যে। বিনয় আনত হলো। মার্জনা চাইছি, অন্যায় হয়েছে। অনুমতি করেন তো একটু বসি এখানে। শান বাঁধানো চত্বরের উপরই বসতে যাচ্ছিল। সারা শরীরে চঞ্চল হয়ে উঠল অনুসুয়া। ও কি, আমি এক্ষুনি মাদুর নিয়ে আসছি একটা, ভীষণ ধুলো, একদম নোংরা হয়ে যাবে যে জামা কাপড়। কিচ্ছু দরকার নেই, বাধা দিল বিনয়। আপনি না হয় এটা পেতে বসুন, শাড়িটা বাঁচবে। হাতের মস্ত সুগন্ধি রুমালটা ছুঁড়ে দিল অনুসুয়ার দিকে। আমি বসবো না। মস্ত মোটা পাকুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে ছবির মতো দাঁড়ালো অনুসুয়া। আমার অনেক কাজ আছে যে। কাজ? আজ আবার কাজ কি? নিজের জন্মদিনে আবার কেউ নিজে কাজ করে নাকি? অনুসুয়া হাসল। ছোট্ট একটি টোল পড়ল গালে। জন্মদিনের উপহার একটু জমকালো শাড়ি পরেছে, টালি রঙের জরির কাজ করা সুদৃশ্য ঢাকাই জামদানি, কপালে ছোট ছোট চন্দনের ফোঁটা, ঈষৎ বাদামি ছাদের মুখ, নাকের বাঁ পাশে কুচকুচে কালো এইটুকু একটা তিল। বিনয়ের চোখ একটু সময়ের জন্য থেমে রইল সেখানে। শরতের মেঘভাসা আকাশের তলায়, পুকুরের নির্জনে, বিকেলের ঘরে ফেরা পাখির কাকলিতে, রঙিন বাগানের পরিবেশে সব যেন কেমন অবাস্তব লাগল তার। এক টুকরো মাটির শক্ত ঢেলা টুপ করে জলে ছুঁড়ল সে। গোল গোল বৃত্তে ছড়াতে ছড়াতে জলের সেই ঢেউ গিয়ে কম্পন তুলল শালুক ফুলের গোল গোল ছাতার মতো সবুজ পাতায়। ফুলগুলো উঁচু হয়ে মাথা নাড়ল। আপনি সাঁতার জানেন? জানি না। ভ্রমর কৃষ্ণ ভুরু নেচে উঠল কৌতুকে। আমাকে শিখিয়ে দিন না। সলজ্জ অনুসুয়া চোখ নামালো। যদি সাঁতার জানতাম তাহলে এক্ষুনি ছিঁড়ে নিয়ে আসতাম ওই ফুলটা। বারে, ওটার জন্যে আবার সাঁতারের দরকার হয় নাকি? মৃদু হাস্যে একেবারে জলের প্রান্তে গিয়ে দাঁড়ালো অনুসুয়া। আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল বিনয়,
পড়ে যাবেন, পড়ে যাবেন। দস্তুর মতো ত্রাস ফুটল তার গলায়। একটু হেসে পায়ের পাতায় লুটোনো শাড়িটা সামান্য তুলে খানিকটা নেমে হিজল গাছের শুকনো ডাল দিয়ে আঁকশির মতো ধীরে ধীরে সে ফুলটা তীরের দিকে টেনে আনল। তারপর হাত বাড়িয়ে ছিঁড়ে নিল বোটা শুদ্ধ। একটু ভিজল অবশ্যই শাড়িটা, কিন্তু ফুলটা হাতে করে তীরে উঠবার সময় খুশিতে উচ্ছ্বসিত দেখালো তাকে। নিন। কাছে এসে দাঁড়ালো। কাল যদি আসেন আরও ফুল আমি তুলে রাখব স্নানের সময়। আবার কাল আসব? দোষ কি? একটু থেমে, খুব সকালে একদিন এলে অনেক রঙিন ফুল দেখা যায়। মার বাগানে কি সুন্দর লাল জবা ফোটে। আমার একটা 12 মেশে ডালিয়া গাছ আছে। আর তাছাড়া ঘাস ফুল, কদম ফুল, অপরাজিতা, কুঞ্জলতা সব তো সকালের দিকে। তা হয়তো দেখা যাবে, কিন্তু যিনি দেখাবেন তার দর্শন মিলবে কি? কেন? ফুলেরা যখন শিশির ধোয়া হয়ে ফিটফাট, আপনি তো নিশ্চয়ই তখন ঘুমের। অনুসূয়া কথা শেষ করতে দিল না। ঘুম? আমি তো কাঁটায় কাঁটায় 4:30 সময় উঠি রোজ। 4:30 সময়? ও সময়টা ভারী সুন্দর। না উঠলে আমার সারাটা দিন মন খারাপ হয়ে থাকে। এতক্ষণ নিচু হয়ে পায়ের কাপড়টা নিংড়ে নিচ্ছিল সে। মাথা তুলে উঠে দাঁড়ালো আর মুখোমুখি দাঁড়িয়ে বিনয়ের যুবক হৃদয় কেঁপে উঠল থর থর করে। একটু অন্যমনস্ক হলো সে। তারপরেই হঠাৎ কি মনে পড়ল তার, পকেট থেকে হলদে সাটিনে বো বাঁধা ছোট্ট একটি বহুমূল্য ফরাসি সেন্টের লাল বাক্স বের করে বলল, দেখুন তো এই গন্ধটা আপনার কেমন লাগে? মুহূর্তের জন্য চোখে চোখে তাকালো অনুসূয়া। এটাও নিন, খোঁপায় পড়ুন, সুন্দর দেখাবে কালো চুলে লাল ফুল। অনুসূয়ার মুখে সূর্যাস্তের লাল ছায়া ভাসল। মাদ্রাজি মেয়েদের দেখেননি? তাদের তো ফুল চাইই চুলে। আমার এত ভালো লাগে। পড়ুন না, পড়ুন। প্রায় ছেলে মানুষের মতো আবদার করল বিনয়। অনুসূয়া মাথা নিচু করে চুপ। বাইরের বারান্দা ততক্ষণে ভরে গেছে অতিথি সমাগমে। অবিনাশবাবু আপ্যায়ন করছেন তাদের। আস্তে আস্তে বিনয় এসে দাঁড়ালো সেখানে। তাকে দেখতে পেয়ে সাগ্রহে অভ্যর্থনা জানালেন তিনি। এসো এসো, তোমার কথাই হচ্ছিল। বিনয় সহাস্যে উঠে এলো বারান্দায়। আপনার বাগান দেখছিলাম। আমার বাগান? অবিনাশবাবু হাসলেন। তোমাদের কলকাতার চোখে তো এসব বনবাদার হে। চমৎকার। এটাকে পাবলিক পার্ক করে দেওয়া উচিত আপনার। তাহলে আমি রোজ এসে বসে থাকি। এবার হা হা করে হেসে উঠলেন তিনি। খুশি তার শতধারে বিচ্ছুরিত হল। বলো কি? এ যে আমাদের একটা মস্ত সার্টিফিকেট, লিখিয়ে নিতে হয়। কি বলেন? তিনি চারদিকে তাকালেন। চারদিক মাথা নাড়ল তার দিকে তাকিয়ে। অভ্যাগতেরা সকলেই প্রায় অবিনাশবাবুর বয়সী, অধিকাংশই স্কুলের শিক্ষক। সকলের সঙ্গেই আলাপ করিয়ে দিলেন তিনি। তারপর বললেন, তোমার কাছে আমাদের কিন্তু একটা আবেদন আছে আজ। আমার কাছে? আমার কাছে আপনাদের কি আবেদন? তুমি তো এখন নিশ্চয়ই কিছুদিন এখানে আছো। কেন বলুন তো? এরা সবাই বলছিলেন। সবাই এখানে সায় দিল। সে সময়টা যদি অন্তত মাস 5 জন্য তুমি আমাদের স্কুলের ম্যাট্রিকের ছেলেদের ইংরেজিটা একটু দেখে দাও। আমাদের হেডমাস্টার অর্থাৎ যামিনী সেন ভারী চমৎকার লোক। তার নিজেরই আজ এখানে এসে তোমার সঙ্গে এ বিষয়ে আলাপ করার ইচ্ছা ছিল, কিন্তু অবিনাশবাবুই আমাদের হেডমাস্টার ধরে নিতে পারেন। আর একজন পাকা মাথা যোগ দিলেন কথায়।
অবিনাশবাবু কুণ্ঠিত হয়ে পড়লেন। না না, তা নয়, তবে আসলে হয়েছে কি জানো, আমাদের ইংরেজির স্টাফ ভারী দুর্বল। ছেলেরা 2 বছর ধরে একেবারেই ভালো করতে পারছে না। তাই যামিনীবাবু তোমার কাছেই আমাদের মারফত এই আবেদনটা পাঠাচ্ছেন। তোমাকে রাজি হতেই হবে। হ্যাঁ, এটাতে আপনাকে রাজি হতেই হবে। বেশ তো, ভালো কথাই তো। আমার পক্ষে অত্যন্ত সম্মানের বিষয়। তবে আমি ঠিক কদিন থাকব সেটা একটু ইতস্তত করল বিনয়। অবিনাশবাবু বললেন, হ্যাঁ, শুনলাম বিলেত যাচ্ছ। তা বৌঠান যেরকম বললেন তাতে তো মনে হচ্ছে কিছু বিলম্বই আছে তার। আমি কাল আপনাকে ঠিক করে বলবো। বেশ বেশ, এই ভালো। একটু ভেবেচিন্তে নেওয়াই বরং ভালো, কি বলেন? তা তো নিশ্চয়ই, কিন্তু আপনাকে আমাদের চাই। ভেতর থেকে খাবার ডাক নিয়ে এলো 6 বছরের মেয়ে বুলু। চাপা পড়ল সেই প্রসঙ্গ। সবাইকে নিয়ে উঠে দাঁড়ালেন অবিনাশবাবু। 16 বছরের জন্মদিনে আয়োজনটা একটু বিশেষই হয়েছিল সেদিন। বাড়ির তৈরি অতি সুখাদ্য, সুস্বাদু আর সুদৃশ্য সব আহার্য। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল থেকে আরম্ভ করে ডিমের কচুরি, মাছের চপ, নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, আলু বখরার চাটনি পর্যন্ত। মিষ্টির লাইনের সব নাম এখন আর কিছুতেই মনে আনতে পারবেন না মিস্টার রায়, কিন্তু তার চেহারা, তার আস্বাদ এখনও যেন ইচ্ছে হয়ে লেগে আছে মনের মধ্যে। কত যে নারকোলের খাবার করেছিলেন ভদ্রমহিলা! মস্ত থালার উপর তাদের কত চেহারা। ছোট ছোট তাজমহল, পানসি নৌকো, কৃষ্ণনগরের বুড়ো, ঠাট্টাভাজনদের জন্যে টিকটিকি, গিরগিটি সব তৈরি করেছেন নারকোল দিয়ে, খড়কে ফুঁড়িয়ে ফুঁড়িয়ে। কি করে করেছিলেন আশ্চর্য। অনুসুয়া পরিবেশনে সাহায্য করছিল তার মাকে। খেতে খেতে একবার চোখ তুলে লক্ষ্য করল বিনয়। কালো খোঁপায় মস্ত একটি লাল পদ্ম। চোখ নামিয়ে নিল সে। জন্মদিনের চা পার্টিতে এসে রাত্রিরের ভোজ সমাধা করে কেয়া ফুলের জল আর কেয়া খয়েরের পান খেয়ে অত্যন্ত পরিতৃপ্তি সহকারে বাড়ি ফিরল সবাই। রাত্রিরে শোবার আগে দিদি বললেন, কেমন লাগলো? বিনয় বলল, ভালোই তো। তারপর আরও রাত্রিরে গুমোট ভেঙে যখন অবিরল ধারে বৃষ্টি নামল, পচা পুকুরের ধারে ব্যাঙ ডাকল মোটা গলায়, ঝোপে ঝাড়ে ঝিঁঝির ডাক বন্ধ হলো, অতি মনোরম একটি শিরশিরে ঠান্ডায় ভাঙা ভাঙা ঘুমে পায়ের উপর চাদর টেনে নিতে নিতে কেমন একটা মধুর ভালো লাগায় ছেয়ে গেল বিনয়ের সমস্ত হৃদয়। দিদি এসে মাথার কাছের জানলাটা বন্ধ করে দিলেন। শুধু স্কুলেই নয়, 1 মাসের মধ্যে অনুসুয়ার মাস্টারিতেও বহাল হল বিনয়। প্রথম ছুটির 2 দিন, অর্থাৎ শনিবার আর রবিবার বিকেলে, তারপর সপ্তাহে 4 দিন, পুজোর ছুটির পরে একেবারে 7 দিন। পরীক্ষা এসে গেছে, এখন না খাটলে চলে না। অবিনাশবাবু মেয়েকে পড়িয়েছেন অনেক, কিন্তু পরীক্ষার জন্য তৈরি করেননি। সে দায়িত্ব বিনয় নিল। ফলে রাত জেগে আবার নতুন করে আয়ত্ত করতে হলো। ভুলে যাওয়া অঙ্ক, ইতিহাস, ভূগোল মুখস্থ হয়ে গেল। একদিন দিদি বললেন, 1 মাথা বিদ্যে কি তুই এই মাস্টারিতেই ক্ষয় করবি? মন্দ কি, বসে থাকার চেয়ে তো ভালো। আমার তো টাকা প্রস্তুত, এবার তো ইচ্ছে করলেই যেতে পারিস। ভাই লন্ডন ফেরতা না হলে বুঝি দিদির সম্মান থাকবে না? তা তো থাকবেই না, যে যার যোগ্য। জমিদারি লাটে উঠিয়ে এসব খরচা জোগানো মোটেও আমার ভালো লাগছে না। লাটে উঠলে নিশ্চয়ই জোগাতাম না, কিন্তু অত সব কথায় তোর দরকার কি? তুই জোগাড় জস্তুর কর।
শীতটা কাটিয়ে যাওয়াই আমার পক্ষে সুবিধে। তার আর বাকি কি? দিদির মুখে একটি ছায়া পড়ল। একটু ইতস্তত করে বললেন, অবিনাশবাবুর মেয়েকে কি তোর রোজই পড়াতে হয় আজকাল? রোজ? পরীক্ষার তো ঢের দেরি। দেরি? চোখ কপালে তুলল বিনয়। আর মাত্র 3টে মাস, লাফিয়ে চলে যাবে। একবার কলকাতায় যাব ভাবছিলাম। কেন, দরকার আছে? না, তেমন আর কি। যাই না অনেক দিন, থেকে আসতাম 2-1 মাস। আমি ভাবছি মার্চ মাসের মধ্যেই তোকে ঠিকঠাক করে পাঠিয়ে দেব। মার্চ মাস? মনে মনে একটু হিসাব করল বিনয়। মার্চ মাসে হবে না, এপ্রিলের মাঝামাঝি রওনা হব। ততদিনে ওর পরীক্ষা টরীক্ষা সারা। দিদির মুখের ছায়া গভীর হলো। খানিক চুপচাপ থেকে বললেন, কাল অবিনাশবাবুর ভাই এসেছিলেন। কে? ওই লম্বা ভদ্রলোক? পরিচয় হয়নি? ওইটুকুই মাত্র। এলেনি তো বুঝি বুধবার। লোকটাকে আমার কোনোদিনই ভালো লাগে না। অবিনাশবাবু এত ভালো, অথচ ওর ভাই। কেন এসেছিলেন? ঠিক বুঝতে পারলাম না। প্রত্যেক বছরই তো 2-1 বার আসেন। আমার সঙ্গে কবে দেখা করেছেন মনেও পড়ে না। ভাইজিকে পড়াই বলে কৃতজ্ঞতা? বিনয় হেসে ব্র্যাকেট থেকে পাঞ্জাবি টেনে গায়ে দিল বেরোবার জন্যে। কৃতজ্ঞতা না হোক, উপলক্ষটা যেন তাই মনে হলো। অর্থাৎ? অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি, উকিলি বুদ্ধি তো। কত প্যাঁচে যে কথা কইতে পারে লোকটা। তোর ভগ্নিপতি বলতেন, ও 8 জন্মে হয় নাপিত নয় শেয়াল ছিল। আমার মনে হয় কি জানিস, তোর যাওয়াটা ওর বেশি পছন্দ নয়। ফিরে দাঁড়ালো বিনয়। কোথায় যাওয়া? ওদের বাড়ি না অনুসূয়াকে পড়ানো? দুটোই। কেন, তাতে ওর কি? সেটা অবশ্যই উনিই জানেন, তবে কথাবার্তার ধরনে আমার এই মনে হলো। একটু থমকে থেকে বিনয় বলল, যাকগে, আমি তো আর ওর বাড়িতে যাচ্ছি না, ওর মেয়েকেও পড়াচ্ছি না। কাজেই ওর ইচ্ছের উপরও নির্ভর করছে না কিছু। তোর না করতে পারে, কিন্তু অবিনাশবাবুর পরিবারে এই ভাইয়ের অসম্ভব প্রতিপত্তি। অবিনাশবাবু বলতে গেলে ওর কথাতে ওঠেন বসেন। কেন? এই একরকম অন্ধতা। বাজে। বৈঠকখানা ঘরের দরজা খুলে বাইরে এলো বিনয়। সেনপাড়া ডিঙিয়ে চৌধুরী পাড়ার মোড়ে এসে বড় দিঘির ধারে দাঁড়ালো একটু। বিকেলের ঝাপসা আলোয় হাতের ঘড়ির দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর কি ভেবে আবার ফিরল। এই সময়টায় দিদি ঘরে ঘরে আলো দেখান, প্রদীপ জ্বালান লক্ষ্মীর পটের কাছে। হাত পা ধুয়ে কাপড় ছেড়ে চুপচাপ বসে থাকেন আসনে, একেবারে নিঃশব্দে। চারপাশ থেকে মশার গান ওঠে, জড়িয়ে ধরে দিদিকে। দিদি নড়েন না। আসন পেতে বসে পুজো আহ্নিক করার কি মানে হয় তা বিনয় জানে না, কিন্তু এই মুগ্ধতা, একাগ্রতাটা কেমন ভালো লাগে তার। এই একাগ্রতা সে জানে। পড়তে বসলে চিরকালই সে এই একাগ্রতা অনুভব করেছে নিজের মধ্যে। কিন্তু দিদি কি ভেবে একাগ্র হন? ঈশ্বরকে, না তার মৃত সন্তানকে, নাকি বহুদিন আগে হারিয়ে যাওয়া স্বামীর মুখ? কি জানি। পিছনের দরজা দিয়ে ঢুকে দিদির দিকে তাকিয়ে পা টিপে টিপে নিজের ঘরে চলে এলো সে। ঘষা কাচের ডোমের তলায় টেবিল ল্যাম্পের নরম আলো ছড়িয়ে আছে সেই ঘরে। পরিষ্কার নিভাজ বিছানা, গুছানো আলনা, থাকে থাকে বই সাজানো টেবিল। দিন 5 আগে মস্ত এক পার্সেল এসেছে বই বন্দি হয়ে। ঝকঝক করছে সেই বইগুলো।
এর মধ্যে অনুসূয়ার মার জন্যেও দুখানা ছিল। ভদ্রমহিলা ভারী ভালোবাসেন পড়তে, আনিয়ে দিয়েছে বিনয়। কেউ পড়তে ভালোবাসে দেখলেই ভালো লাগে তার। ও বাড়ির ছোট ছেলে মেয়েগুলোও পড়তে লিখতে ভালোবাসে, এই জন্যেই ও বাড়িটা এত ভালো লাগে বিনয়ের। কিন্তু থাক, আর যাবে না সে। দিদির মুখের দিকে তাকিয়ে না যাওয়াই ভালো। এটা তো ঠিক, উনি যখন মুখ ফুটে বলেছেন কথা, তখন বিষয়টা অবহেলার যোগ্য নয়। এরকম তো দিদি কখনো বলেন না। তার ইচ্ছে, তার স্বাধীনতায় তো আজ পর্যন্ত তিনি কথা বলেননি। নতুন বইয়ের শাড়ি থেকে একটা বই তুলে নিল হাতে। কোড়া গন্ধ শুঁকল একটু। একটু পরেই চোখ নিবিষ্ট হলো সেই নিঃশব্দ কালো অক্ষরের রহস্যে। তারপরের দিনও গেল না বিনয়, তারপরের দিনও না। রাত্রিবেলা শোবার আগে দিদিকে বলল, সত্যিই যাবে নাকি কলকাতা? দিদি চুপচাপ তাকিয়ে দেখলেন একটু ভাইকে, তারপর বললেন, তোর কি ইচ্ছে? আমি তো যাবই স্থির করেছি। বসে বসে আর কত ভালো লাগে। কেন, স্কুল তো আছে। ও স্কুল, ওসব শখের কাজ থাক। অনুসূয়া? দিদির তির্যক দৃষ্টি এড়িয়ে শেলফ থেকে বই হাতড়ালো বিনয়। একটু পরে বলল, সেটা অবশ্যই একটা মস্ত কথা, দায়িত্ব যখন নিয়েছি। কিন্তু ওরা নিজেরাই যেখানে সে বাধা সরিয়ে দিতে ইচ্ছুক, সেখানে আর আমার দোষ কি? শুয়ে পড়ল সে। মোটমাট তুমি যদি যেতে চাও, আমি কলকাতা গিয়ে বাড়ি ঠিক করতে পারি। দিদি কিছু না বলে মশারি ফেলে দিলেন। লণ্ঠনটা কমিয়ে রাখলেন দরজার কোণে, তারপর চলে গেলেন নিজের ঘরে। পরের দিন সকালে ঘুম ভাঙল অবিনাশবাবুর ব্যস্ত ব্যাকুল গলার স্বরে। বিনয়, বিনয় কই হে? ডাক শুনে চমকে উঠল বিনয়। মুহূর্তে উঠে পড়ল বিছানা ছেড়ে। তার সচেতন মন হঠাৎ উপলব্ধি করল, এই রকম একটি আহ্বানের প্রত্যাশাতেই সে অধীর আগ্রহে উন্মুখ হয়েছিল দিন আর রাত। দুদিন না গিয়ে অনেক বিষয় মনে মনে বিশ্লেষণ করে দেখেছে সে। ভেবেছে, বুঝেছে, তর্ক করেছে, খণ্ডন করেছে, অস্থির হয়ে একা একা ঘুরে এসেছে নদীর ধারে। কিন্তু আজ এই সুন্দর শীতের সকালে সব কুয়াশা ঠেলে একটি জ্যোতির্ময় আলোয় সে খুব ভালো করে দেখতে পেল নিজেকে। মন যেন প্রস্তুত হয়ে গেল সঙ্গে সঙ্গে। আলোয়ান জড়িয়ে বাইরে এসে হাসি মুখে বলল, আসুন এই ভোরে। তাহলে ভালো আছো তুমি? বিনয়কে দেখে আশ্বস্ত হলেন। আমি আরও ভাবলাম কি জানি অসুখ বিসুখ করলো নাকি। না না, ভালোই আছি, ঘরে আসুন। ঘরে? একটু চিন্তা করে মাথা নাড়লেন। না, ঘরে আর আসবো না। বৌদি কোথায়? তাকে বরং ডাকো একটু, একবার দেখা করে যাই। আমার আবার নীলক্ষেত যেতে হবে এক্ষুনি। আসুন আসুন, বা তা কি হয়? মাথার আঁচল তুলতে তুলতে দিদি এলেন ত্রস্ত পায়ে। ঘরে না হয় আইবুড়ো মেয়ে নেই, ছেলে তো আছে, তার তো বিয়ে হবে না না বসলে। বটে বটে। দুপা উঠলেন সিঁড়িতে, জোরে হেসে উঠলেন। সোনার আবার মূল্যের ভয়। বুক সমান উঁচু প্লিন্থ, দিদিও নামলেন দুশিড়ি। এক কাপ চা অন্তত খেয়ে যান। আমার বড় তাড়া বৌদি, নীলক্ষেতের রাস্তা জানেন তো, রোদ চড়ে গেলে ভারী কষ্ট হয় হাঁটতে। নীলক্ষেতে কেন? আর বলবেন না, রাজ্যনীরা যা হয়েছে আজকাল, মান্য নেই মাননা নেই, ভয় ডর যেন কিচ্ছু নেই। এই দেখুন, 3 দিন আগে জনাবলি মিয়া 6 গাছ নারকল নিল, 10 গাছ সুপুরি। অর্ধেক টাকা দিয়ে বলল, এই কালই বাকি টাকা দিয়ে আসবো কর্তা। ব্যাস, আর পাত্তা নেই তার। বিক্রি করলেন বুঝি? হ্যাঁ, বিকাশ এসেছে কি না, ওর কিছু টাকার দরকার। ছেলেপুলে হবে বুঝি?
অবিনাশবাবু মাথা চুলকোলেন। হ্যাঁ, মানে এই বোধহয়। আর বোধহয় কেন, এ তো গ্রামের সকলেই জানে অসময়ে এসেছে বিকাশ। তাছাড়া কোলেরটি তো 1 বছর পূর্ণই করেছে। দিদি হাসলেন। এই দেখুন, সেই টাকাটা আদায় করতে যেতে হচ্ছে আবার 3 মাইল ঠেঙিয়ে, বুঝলেন না? বুড়ো তো হলাম, শরীরে এখন আলস্য হয়েছে। তা বিকাশ ঠাকুরপো নিজে গেলেই তো পারতেন, দরকার তো তারই। তাছাড়া আপনার তো আবার স্কুলও আছে। না না, ও কোত্থেকে হাঁটবে এই বিতিকিচ্ছিরি রাস্তায়? ওদের 1 পা হাঁটলে ট্রাম, 2 পা হাঁটলে বাস, গাড়ি ঘোড়া রিক্সা কত কি। আর এইসব গ্রামের এদো রাস্তা। তাহলে তুমি ভালোই আছো, যাওনি দেখে আমি আবার। তিনি উঠোনে নামলেন। আজ যাব। বিনয়ও নেমে এলো সঙ্গে সঙ্গে। কথা বলতে বলতে এগিয়ে এলো ফটকের বাইরে। পুকুরের ধার দিয়ে শিকদার পাড়া পর্যন্ত এসে থামল। অবিনাশবাবু চলে গেলেন। তিনি চলে গেলেও সে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। একটু রোদের তাপ, একটু হাওয়া, বেশ লাগলো দাঁড়িয়ে। মনটা মুহূর্তে হালকা হয়ে গেল। খুশির আমেজ লাগলো বাতাসে। বিকেলে স্কুল থেকে ফিরে চা খেয়ে আরও অনেক পরে বিনয় রওনা হলো অনুসুয়াদের বাড়ি। পৌঁছতে পৌঁছতে অন্ধকার ছেয়ে এলো। ফটক খুলতেই ছুটে এলো তার ছোট বোন বুলু। ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চকচকে চোখ, অনেকটা অনুসুয়ারই মতো দেখতে, অত ফর্সা না। বিনয় সাগ্রহে 2 হাতের ফাঁকে তাকে জড়িয়ে নিল। সে মাথা ঝাঁকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, আসেননি যে? রাগ করেছিলাম। কেন? তোমরা আজকাল মোটে খাতির যত্ন করো না, কোথায় কোথায় থাকো। তাই তো, বাজে কথা কেবল। 6 বছরের মেয়ে, কথায় একেবারে গিন্নি। বিনয় তার আঙুল ধরে বারান্দায় উঠল। কেমন নিস্তব্ধ বাড়ি। বাবলু মন্টু কই? বাবলু 4 বছরের, মন্টু 1। মন্টুকে আজ মা মেরেছেন, তাই ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। কেন মেরেছেন কেন? রাস্তায় একটা নেড়ি কুকুরের মুখে মুখ লাগিয়ে চুমু খাচ্ছিল যে, তারপর সেটার গলায় দড়ি বেঁধে আবার রান্নাঘরে নিয়ে এসেছে মার কাছে। বলে ও আমাদের চাকর হবে। হেসে ফেলল বিনয়। তাই জন্যে মারলেন? মেরেছেন তো ভারী, আসলে কুকুরটাকে তাড়িয়ে দিয়েছেন বলেই যত কান্না। মা কই? কত সব রান্না হচ্ছে বিনয়দা। বুলু কানের কাছে ফিসফিসালো। কাকা কালই চলে যাবেন কি না, তাই পোলাও, মাংস, বাবা আবার বড় বড় রসগোল্লা এনেছেন তালতলার বাজার থেকে। লোভে তার চোখ আতুর হয়ে উঠল। দিদি কই? এতক্ষণে ধানাই পানাই শেষ করে আসল নামটি উচ্চারণ করল বিনয়। দিদি পড়ছে। তবে চলো সে ঘরেই যাই। তার চেয়ে এসো না, আমি তুমি এখানে বসে বসে অনেক গল্প করি। বিনয় হেসে বলল, সেটাই সবচেয়ে ভালো, কিন্তু দিদির কি না পরীক্ষা। চলো না একবার দেখে আসি। না, আমি যাব না, গেলে দিদি বকে দেয়। সাধ্য কি, আমি আছি না। কি জানি কেন প্রত্যেক দিনের মতো সহজ গতিতে অনুসুয়ার ঘরে যেতে পা চলছিল না বিনয়ের। বুলুকে শিখণ্ডী করে সিঁড়ি বেয়ে সে তার ঘরে এসে পৌঁছল। পেছন ফিরে আলোর তলায় নিচু হয়ে চিঠি লিখছে অনুসুয়া। একটুখানি দাঁড়িয়ে দেখল বিনয়। বুলু ডাকল, দিদি। অনুসুয়া চোখ ফিরেই উঠে দাঁড়ালো চেয়ার ঠেলে। বোনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বাবা এসেছেন? না। কাকা বাড়ি নেই? রেবতী কাকার বাড়ি গেছেন যে। ও, যেন এতক্ষণে খেয়াল হলো বিনয়কে।
আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। তুমি পড়তে যাও বুলু। বুলু ক্ষুণ্ণ মনে চলে গেল। বিনয় বসল মুখোমুখি চেয়ারে। টেবিলের বইগুলো নাড়াচাড়া করতে করতে বলল, কি পড়বেন আজ? পড়ব না। কাজ আছে কোনো? না। তবে? অনুসুয়া জবাব দিল না। চলে যাব? সেটা তো আপনার ইচ্ছের উপরই নির্ভর করে। আপনার কি ইচ্ছে? বুদ্ধিমানেরা সর্বদাই নিজের ইচ্ছার অধীন। আর হৃদয়বানেরা? বিনয় হাসল। তারা তো সব বোকা, সেন্টিমেন্টাল। আমাকে কি মনে হয়, হৃদয়বান না বুদ্ধিমান? বুদ্ধির খ্যাতিই তো শুনে আসছি কমাস ধরে। হৃদয়ের তো আর খ্যাতি হয় না, ওটা অনুভবের। আপনার কি মনে হয়? জানি না। নীল কাগজে কাকে চিঠি লিখছিলেন? একটু চুপ করে থেকে অনুসুয়া বলল, আপনাকে। আমাকে? হ্যাঁ। কি লিখছিলেন? আপনার অনেকগুলো বই পড়ে আছে এখানে, সেগুলো ফেরত দেবার কথা। তাছাড়া আপনার কলমটা, রেক্সিনে বাঁধাই খাতাটা। আর কিছু মনে পড়ছে না। সব ঠিক করে রেখেছেন? রেখেছি। চিঠিটা? শেষ হয়নি। যতটুকু হয়েছে তাই দিন। বিনয় হঠাৎ হাত বাড়ালো প্যাডের উপরে। তৎক্ষণাৎ হুমড়ি খেয়ে পড়ল অনুসুয়া। না না, কিছুতেই না, কখনো না। আমার চিঠিই তো। হোক, আমি দেব না। কুচি কুচি করে ছিঁড়ে ফেলল সেই কাগজ। উঠে গিয়ে জানলা গলিয়ে ফেলে দিল নিচে। তারপর জানলার শিক ধরেই দাঁড়িয়ে রইল পিছন ফিরে। তাহলে আজ পড়বেন না? না। না পড়লে ফেল করবেন? জানি। তবে পড়বেন না কেন? কেনর কি কোনো কৈফিয়ত আছে? আছে বই কি। থাকলে তো আপনার কাছেও কেউ সেই কৈফিয়ত দাবি করতে পারে। করুক না। থাক। আপনি কি ওই জানলার ধারেই দাঁড়িয়ে থাকবেন? কি এসে যায়? মুখ না দেখলে কথা বলতে ভালো লাগে না। না লাগলে আর কি করা যায়? শুনুন। বলুন। এখানে আসুন। বলুন। এবার জানলা থেকে সরে এলো অনুসুয়া। খুলে পড়া খোঁপা হাতে জড়িয়ে বেঁধে নিয়ে গুছিয়ে বসল চেয়ারে। বলুন। আপনি কি রাগ করেছেন? কার উপর? ধরা যাক এই অভাজনেরই উপর। না। তবে কি হয়েছে? কিচ্ছু হয়নি। আপনি বসুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। বাবা বলে গেছেন তিনি আসবার আগে আপনি যেন চলে না যান। বাবা আসবার আগে তার কন্যাটিও যেন চলে না যান, সেই নির্দেশ দিয়ে যাননি তিনি? অনুসুয়া চোখ তুলল। একটু ঝুঁকল বিনয়। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু কেন এই মেঘ? আসেনি বলে? চোখে চোখ রেখে নিজে থেকেই গাঢ় হয়ে এলো গলার স্বর। একটা ঢেউয়ের মতো বয়ে গেল কয়েকটা সেকেন্ড। তারপর দুজনেই চোখ সরিয়ে নিল পরস্পরের মুখ থেকে। আস্তে আস্তে সরে পড়ল এক একটি উজ্জ্বল সোনামোড়া দিন, এক একটি ফুলের নরম পাপড়ি। শীতের ক্ষণিক বেলা বসন্তের দীর্ঘতায় দল মেলালো ধীরে ধীরে। গুটির জঠর থেকে মসৃণ শীতল সিল্কের কোমল স্পর্শের মতো। অনুসুয়ার জানলার তলা সন্ধ্যা মালতীর গন্ধে উতলা হলো। অবিনাশবাবুর ফলের বাগানে মুঠো মুঠো আমের মুকুল ঝরে পড়তে লাগল। ফাল্গুনের বিখ্যাত হাওয়া সমুদ্র থেকে উঠে এসে ছড়িয়ে পড়ল কুসুমপুরের গাছে গাছে, ডালে ডালে, কচি কচি জামরুল পাতায়। 8 মাস কেটে গেল। ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে অনুসুয়ার। বিনয়ের স্কুলের চাকরিও শেষ। এবার তার যাবার পালা। এই যাওয়া তো যেমন তেমন যাওয়া নয়, একেবারে সমুদ্রযাত্রা।
পুরুত ডাকিয়ে পঞ্জিকা দেখিয়ে দিনক্ষণ তারিখ ঠিক করে দিদি ছলছল চোখে অনুকোটি ব্যবস্থায় মনোনিবেশ করলেন। জীবনের তো এই একটিই মাত্র অবলম্বন তার। মা বাপ, ভাই বোন, স্বামী সন্তান সবই তো তার এই এক বিনয়ের মধ্যেই নিহিত। সেই বিনয়কে ৭ সমুদ্র ১৩ নদী পার করে কোথায় তিনি পাঠিয়ে দিচ্ছেন। তাঁরই গরজ, তাঁরই ইচ্ছায় ভাই চলেছে সেখানে। থেকে থেকে তাই কান্না উঠছে বুকের মধ্যে। বিনয় গম্ভীর, বিষণ্ণ। এত কি ভাবছে সে? ভাবছে, অনেক কথাই ভাবছে। ৩ বছর কি সোজা সময়? জীবনের কত উত্থান পতন হয়ে যেতে পারে একটি পলকে। আর এ তো ৩টি বছর। কদিন থেকে অনুসূয়ার সঙ্গে তার দেখা হচ্ছে না ভালো করে। কদিন থেকে কেন, বলতে গেলে পরীক্ষার পর থেকেই এই অবস্থা চলছে। এখন আর পড়াতে হয় না, গেলে ছোটরা এসে ঘিরে ধরে। অবিনাশবাবু গল্প করেন, মাথায় আঁচল টেনে তার স্ত্রী আসেন এগিয়ে, আর সকলের মাঝখানে কখনো অনুসূয়া আসে, কখনো আসে না। বিনয় জল চায়, চা চায়, কোনোদিন মশলা। নিত্য নতুন উদ্ভব। নম্র নত অনুসূয়া বেরিয়ে আসে সেসব হাতে করে ধীরে ধীরে। চোখে চোখ পড়ে মুহূর্তের জন্য, একটু দাঁড়ায় বা বসে, কিন্তু কথা বলার অবকাশ হয় না। যাবার আগের দিন দুপুরের রোদ্দুরে ধুলো ভরা আগুন রাস্তা বেয়ে সে অবিনাশবাবুর ফটকে এসে দাঁড়াল। অনুসূয়া কি জানত সে কথা? সে কি এই প্রতীক্ষাতেই ছিল? জানলা থেকে তৎক্ষণাৎ সরে গেল তার মুখ। ত্রস্ত পায়ে সে বেরিয়ে এলো বাইরের বারান্দায়। বিনয় বলল, বাগানে চলো। অসহ্য তাপ গাছের ছায়াকেও উত্তপ্ত করেছে, তবু পুকুর ধারে লতাবিতানেই একটু ঠান্ডা। জলের ছোট ছোট তরঙ্গে লক্ষ্য হীরের কুচি। সেই দিকে তাকিয়ে পাকুর গাছের ঘন ছায়ায় বসল দুজনে। একটু সময় কথা বলল না কেউ। তারপর বিনয় বলল, চিঠি লিখো। মুখ নিচু করল অনুসূয়া। আমি ৩ বছর পরে আবার ঠিক ফিরে আসব তোমার কাছে। তুমি তুমি কি সত্যিই যাবে? অনুসূয়ার ব্যাকুল গলা যেন কেঁদে উঠল। যাব না? কালই যেতে হবে। আমার কথা কিছু ভাবলে না? কি ভাবব? একটু হাসল বিনয়। ভালোই থাকবে। ওখানে গিয়ে প্রত্যেক সপ্তাহে আমি চিঠি লিখব তোমাকে। তুমি আমাকে ভুলে যাবে না তো? ভুলব? অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠল অনুসূয়া। মুখ তুলল। ভেজা ভেজা গাল, চোখের দীর্ঘ পল্লব ঝাউ পাতার মতো ঝাপসা। বিনয় তার হাত নিজের হাতের মুঠোয় তুলে নিয়ে কাঁপা কাঁপা রোদ্দুরের দিকে তাকিয়ে রইল চুপ করে। কিছুতেই কি থেকে যেতে পারো না? আবার বলল অনুসূয়া। তুমি তো সবই বোঝো। এই ৮ মাসও আমার এখানে কাটানো উচিত ছিল না। এবার আর কি অজুহাতে আমি এখানে পড়ে থাকবো বলো? আমাকে আর মাসখানেকের মধ্যেই জাহাজে চড়তে হবে। তবে আমার কি হবে? পাগলামি করো না, শোনো। তুমি কি কিছু জানো না? কি জানবো? জেনেও চলে যাচ্ছ? কি জেনে চলে যাচ্ছি অনুসূয়া? বাবা বলেননি? কই না। অনুসূয়া একটু চুপ করে রইল। তারপর হঠাৎ ভেঙে পড়ল কান্নায়। আমাকে ওরা বিয়ে দেবেন। থেমে থেমে ভেঙে ভেঙে বেরিয়ে এলো কথা কটি। বিয়ে? বিনয়ের বুকের মধ্যে ওই গরমেও শীতের শিরশিরানি বয়ে গেল। বিয়ে দেবেন? হ্যাঁ। কবে স্থির হলো? স্থির হয়েছে কিনা জানি নে, চেষ্টা চলছে। আমাকে আগে বলনি কেন? সুযোগ পাইনি। চিঠি পাঠাওনি কেন? ভেবেছিলাম
বাবার কাছে শুনেও বোধহয় তুমি চুপ করে আছো। হয়তো 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 এই আমার চরিত্র। কমাস ধরে এই চরিত্রেরই পরিচয় দিয়েছি আমি। কি করে ভাবতে পারলে? রাগ করো না, আমাকে উপায় বলে দাও। কিন্তু তোমার মা বাবা কি কিছুই বোঝেন না? কি বুঝবেন? আমি তো লুকোতে কখনো চেষ্টা করিনি। তোমার মাও কি লক্ষ্য করেননি? জানি না। তাহলে তাদের বলবো? বলবে? বলবো না? না বললে কি করে হবে? ওরা যদি রাজি না হন? যদি রাজি না হন, মুখে মুখে বলল বিনয়। তারপরেই বলল, কেন রাজি হবেন না? না হবার কি আছে? আমার সঙ্গে যে তোমার জাতের অমিল। ধর্মের তো আর অমিল নেই। তাহলে না হয় একটা লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া যেত। হাসল বিনয়। একটু লঘু সুরে বলল, না হয় ধর্মান্তরই গ্রহণ করে ফেলতাম, কিন্তু সামান্য একটা কায়েত বামুনের বিভেদে আর কি বীরত্ব দেখাতে পারি, কি মহত্ব লুটিয়ে দিতে পারি তোমার পায়ে? এক ঝাপটা গরম হাওয়া ছুটে এলো এক রাশি ধুলো উড়িয়ে, পাতা খসিয়ে। অনুসুয়া আস্তে আস্তে বলল, আমার ভয় করে। কিসের ভয়? অনুসুয়ার পিঠ ভরা লম্বা চুলের একটা গুচ্ছি টেনে নিয়ে আঙুলে জড়িয়ে ছেড়ে দিল বিনয়। ভেবেছিলাম বিলেত থেকে ফিরে এসেই এ ব্যাপারের মীমাংসা করব, কিন্তু দেখছি সেটা পিছিয়ে এটাই আগে করা দরকার। ভালোই হলো। শুধু তো বাবার কথা নয়, আমার কাকাও তো আছেন। কি আশ্চর্য! বিয়ে তো আমি আর তুমিই করব। ওরা যদি এই সামান্য কারণে... কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। আমি আজই বলবো তোমার মা বাবাকে। যাই এবার। যাওয়ার বদলে বিয়ের ব্যবস্থা করি গে, কি বলো? হঠাৎ খুশিতে ছলছল করে উঠল বিনয়ের গলা, যেন এইরকমই একটা উপলক্ষ খুঁজছিল সে। চিন্তার বদলে বরং হালকাই লাগলো মনটা। বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরেও একটা অহেতুক আনন্দ জড়িয়ে রইল তাকে। বই নিয়ে বসলো একটি, খোলা রইল পাতা। চোখ চলে গেল অনেক অনেক দূরের আকাশে, যেখানে একটি বিন্দু হয়ে একটি শঙ্খচিল পাখা মেলে স্তব্ধ হয়ে আছে। এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা মনের ময়ূর উপন্যাসটির ৫ম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।